আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি প্রভর। স্যার আজকে আমি আর প্রকৃতি দুজন মিলে স্যার এই স্লাইড গুলো তৈরি করেছি এবং স্যার আমি সর্বপ্রথমে স্লাইডটা এক্সপ্লেন করা শুরু করবো। সবার আগে সবাইকে বলি যে হচ্ছে শীতের সকালে সব উত্তরবঙ্গ বা অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলে সবার জন্য হয়তো সুপ্রভাত নয়, তবুও সবাইকে জানাই সুপ্রভাত। আর হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে মেটাবলিক বডি ওয়েট, যেটা হচ্ছে নন নিউট্রিশনের পার্ট। তো আমরা যদি শুরু করি, মেটাবলিক বডি ওয়েট কথাটি শুনলেই যে কথাটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে এটা হয়তো কোনো মেটাবলিজমের সাথে লিঙ্ক কিনা, বা মেটাবলিক কথাটা শুনলেই মেটাবলিজমের সাথে সম্পর্ক মনে হয়। মেটাবলিক বডি ওয়েট বলতে আসলে বোঝায় the total body weight of that portion of body where metabolism takes place, অর্থাৎ শরীরের বা বডির যে পোর্শন গুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ বা মেটাবলিজম হয় সেই পোর্শন গুলোর মোট ওয়েটটা হচ্ছে আমাদের মেটাবলিক বডি ওয়েট। অর্থাৎ আমাদের শরীরে যেসব শরীরের যে টিস্যুগুলো অ্যাক্টিভ, যে সেলগুলো অ্যাক্টিভ, সেই সেলগুলোর বডি ওয়েটটা হচ্ছে মেটাবলিক বডি ওয়েট। আচ্ছা, তাহলে মেটাবলিক বডি ওয়েট হচ্ছে আমাদের বেশি ডিপেন্ড করে হচ্ছে বডিতে কি পরিমাণ অ্যাক্টিভ সেল আছে তার উপরে, নট বডি ওয়েটটা কত বেশি তার উপরে। আমাদের বডি ওয়েট যদি কম হয়, যদি অ্যাক্টিভ সেল অ্যাক্টিভ টিস্যু বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে মেটাবলিক বডি ওয়েটটা বেশি হবে। আচ্ছা, মেটাবলিক্যালি অ্যাক্টিভ টিস্যু বলতে এখন কি বুঝি? মেটাবলিক্যালি অ্যাক্টিভ টিস্যু হচ্ছে সেই সকল টিস্যু যেখানে মেটাবলিজম হয় আর কি, অর্থাৎ মেটাবলিজম টেকস প্লেস আফটার দ্য অ্যাবজর্পশন অফ দ্য নিউট্রিয়েন্টস। আমাদের বডিতে স্কেলেটাল মাসেল, বোনস, স্কিন, ওয়াটার, ফ্যাট, অ্যাডিপোজ টিস্যু সব বিভিন্ন ক্ষেত্রে আমাদের কোনো মেটাবলিজম হয় না, অর্থাৎ সেগুলোকে বলা হয় মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ টিস্যু। আবার শরীরের অন্যান্য যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ টিস্যু। তার ভিতরে হচ্ছে ব্রেইন, লিভার, কিডনি, হার্ট, এই চারটে হচ্ছে সবথেকে বেশি মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে আমাদের বডিতে। মেটাবলিক্যাল বডি ওয়েট মেজার করার জন্য আমরা সাধারণত নরমাল বডি ওয়েটের ভিত্তিতে তার উপর পাওয়ার 0.75 ইউজ করে থাকি, অর্থাৎ মেটাবলিক বডি ওয়েট ইজ ইকুয়াল টু বডি ওয়েট টু দি পাওয়ার 0.75। তবে এছাড়া আরো দুটো পদ্ধতিতে বডি ওয়েট, মেটাবলিক বডি ওয়েট মেজার করা যায়। একটা হচ্ছে লগারিদম টেবিল পদ্ধতি, একটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে। আমরা যদি 400 কেজি বডি ওয়েটের জন্য কোন অ্যানিমেলের জন্য যদি আমরা লগারিদম টেবিল ইউজ করি, তবে আমাদের যে লগারিদম ভ্যালু পাই 400 কেজি মানে লগ 400, সেটার নাম হচ্ছে 2.6021, এবং সেই সাথে যদি আমরা 0.75 গুণ করি তাহলে আমাদের যে মানটা সেটা হচ্ছে 1.9516, এবং এই ভ্যালুটাকে যদি আমরা আবার অ্যান্টি লগ করি তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 89.44, যেটা হচ্ছে 400 কেজি বডি ওয়েটের কোন অ্যানিমেলের জন্য তার মেটাবলিক বডি ওয়েট। একই জিনিস যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে করতে চাই, তাহলে আমরা ওয়েটকে যদি আমরা বডি ওয়েটকে যদি কিউব করি, অর্থাৎ বডি ওয়েট টু দি পাওয়ার 3 করি, এবং তারপরে সেই মানটাকে যদি দুইবার স্কয়ার রুট করি, তাহলে যে মানটা আসে সেই মানটা আসলে 89.44, যেটি হচ্ছে আমাদের 400 কেজি অ্যানিমেলের জন্য তার বডি ওয়েট। আচ্ছা, এরপর থেকে নেক্সট স্লাইডগুলো এক্সপ্লেইন করবে আমার সাথে পার্টনার প্রকৃতি। তাকে অনুরোধ করবে পরেরগুলো এক্সপ্লেইন করার জন্য। ধন্যবাদ প্রভর। এখন আমরা ক্লেইবার্স ল এর মাধ্যমে মেটাবলিক বডি ওয়েট এবং বডি ওয়েটের মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। 1930 সালের দিকে ম্যাক্স ক্লেবার নামক একজন বিজ্ঞানী অবজার্ভ করেন যে মেজরিটি অফ অ্যানিমেলের মধ্যে একটা অ্যানিমেলের মেটাবলিক রেট স্কেলস টু দ্য 3/4 পাওয়ার অফ দ্য অ্যানিমেলস মাস। সেখানে যদি আমরা কিউ নট কে অ্যানিমেলস মেটাবলিক বডি রেট হিসেবে ডিনোট করি এবং এম কে যদি অ্যানিমেলের মাস হিসেবে ডিনোট করি, তাহলে সেটা ক্লেবার্স ল অনুযায়ী বলা যায় কিউ নট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু এম টু দি পাওয়ার 3/4। এবং তিনি সেখানে একই টাইম স্পেনে একটি লার্জ অ্যানিমেল হিসেবে ক্যাটকে কনসিডার করেন এবং স্মল অ্যানিমেল হিসেবে একটি ইঁদুরকে কনসিডার করেন। সেখানে দেখা যায় যে একটি ইঁদুরের থেকে বিড়ালটির ওজন প্রায় 100 টাইমস বেশি, কিন্তু একই সময়ে যাবত যদি তাদের এনার্জিটা তাদের কনজিউমড এনার্জিটা কাউন্ট করা হয়, তাহলে দেখা যায় যে ক্যাট ইঁদুরের থেকে অনলি 32 টাইমস বেশি এনার্জি ইউজ করে। কিন্তু তাহলে সেটা কেন?
এই প্রশ্নের উত্তরে যদি আমরা বলতে যাই তাহলে বলতে হবে যে স্মলার অ্যানিমালস হ্যাভ লার্জার সারফেস এরিয়া টু ভলিউম রেশিও দেন লার্জার অ্যানিমালস। এবং আমরা জানি যে আমাদের সারফেস এরিয়া থেকে আমাদের মেটাবলিজমের মাধ্যমে যে হিট উৎপন্ন হয় সেই হিটটা আমাদের বডি থেকে বের হয়ে যায়। তার মানে মেটাবলিক রেটের সাথে সারফেস এরিয়ার একটি প্রপোর্শনাল সম্পর্ক রয়েছে। আবার smaller animal need a greater supply of oxygen to tissue around the body. So smaller animal have higher metabolic rate. And so larger animals use overall more energy per individual than small animals but use less animal per unit body mass. এরপরে যদি আমরা একটি রিলেশন এখানে দেখি সেটা হচ্ছে গিয়ে রিলেশন বিটুইন মেটাবলিক বডি ওয়েট অ্যান্ড বডি ওয়েট, নর্মাল বডি ওয়েট। তো আমরা এর আগেই জেনেছি যে নর্মাল বডি ওয়েট এবং মেটাবলিক্যাল বডি ওয়েট দুটো সেম নয়, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা রিলেশন আমরা করতে পারি। তো এখানে আমরা একটা টেবিল দেখানোর চেষ্টা করেছি, যে টেবিলে আমরা তিনটা এনিমেলের নর্মাল বডি ওয়েট কনসিডার করেছি। প্রথম এনিমেলের জন্য 10 কেজি, দ্বিতীয় এনিমেল 20 কেজি এবং থার্ড ওয়ান ইজ 40 কেজি। তো এবং তাদের মেটাবলিক বডি ওয়েটটা স্লাইডের রাইট সাইডে দেখতে পাচ্ছি যে প্রথম এনিমেলের জন্য মেটাবলিক বডি ওয়েট 5.62 কেজি, সেকেন্ড এনিমেলের জন্য 9.54 কেজি অ্যান্ড থার্ড এনিমেলের জন্য 15.90 কেজি। তাহলে এখানে আমরা একটা সম্পর্ক যদি স্থাপন করার চেষ্টা করি, দেখতে পাচ্ছি যে আমাদের যে নর্মাল বডি ওয়েট সেটা কিন্তু প্রত্যেকটা এনিমেলে আমরা 2x রেশিওতে দেখতে পাচ্ছি, যে 10 20 তারপর 40। কিন্তু মেটাবলিক বডি ওয়েট যদি আমরা সেই তুলনায় কাউন্ট করি তাহলে কিন্তু সেটা 2x রেশিওতে ইনক্রিজ হচ্ছে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বডি ওয়েট যদি 2x রেশিওতেও বৃদ্ধি পায় বা ইনক্রিজ হয়, কিন্তু আমাদের মেটাবলিক বডি ওয়েট সেই রেশিওতে ইনক্রিজ হচ্ছে না। এবার যদি আমরা ইম্পর্টেন্স অফ মেটাবলিক বডি ওয়েটে আসি, যে আমরা যদি আমাদের ইকোনমিক্যাল আসপেক্ট, একটা ফার্ম অ্যানিমেলকে নিয়ে যখন আমরা ফার্ম স্থাপন করব, তাহলে ইকোনমিক্যাল আসপেক্ট থেকে দেখতে গেলে আমাদের ফিড কস্টে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা অ্যাড করি একটা ফার্মে। তো আমরা যদি কোনোভাবে সেই ফিড কস্টটাকে কমাতে পারি তাহলে আমরা ফার্মকে প্রফিটেবল করতে পারবো। তো সেই জিনিসটা করার ক্ষেত্রে মেটাবলিক বডি ওয়েট আমাদেরকে হেল্প করতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি, কারণ আমরা যদি বডি ওয়েট অনুসারে তাকে খাবার দেই বা তার এনার্জি রিকোয়ারমেন্টটাকে কাউন্ট করি তাহলে হয়তো আমাদের ফিড ওয়েস্টেজটা বেশি হবে, কারণ বডি ওয়েট কনসিডার বোথ অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ পার্ট অফ অ্যানিমাল বডি। সো আমরা যদি মেটাবলিক বডি ওয়েট অথবা মেটাবলিক রেট কাউন্ট করি তাহলে আমরা খুব সহজেই মেটাবলিক রেট দিয়ে আমরা এনার্জি রিকোয়ারমেন্টটাকে কাউন্ট করতে পারবো, এবং এটা আমাদের ফার্মে ফিড ওয়েস্টেজ কমাতে হেল্প করবে এবং আমাদের বিজনেসকে মোর প্রফিটেবল করতে সাহায্য করবে। And that's all. Thank you, our honorable sir, and thanks to all. থ্যাংক ইউ ভেরি মাচ প্রেজেন্টার্স। তোমাদের আমার খুব ভালো লাগছে তোমাদের প্রেজেন্টেশন দেখে। তোমরা চমৎকারভাবে মেটাবলিক বডি ওয়েটকে এক্সপ্লেন করেছো এবং এর উপযোগিতা, প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা বলেছো। আমি আসলে অ্যাপ্লাইড বিষয়টা তোমাদের কাছে আশাই করিনি, তারপর তোমরা বলেছো। তো অ্যাপ্লাইড বিষয়গুলোর মধ্যে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। ধরো যেহেতু প্রসঙ্গ এসছে, তুমি আমাদের দেশে গাভীগুলো, এগুলোর ওজন ধরো 200 কেজি একটা গাভী দুধ দিচ্ছে, অথচ তুমি যদি হলস্টাইন ফ্রিজিয়ানের কথা চিন্তা করো, সেটি কিন্তু দুধ দিচ্ছে, সেটির ওজন কিন্তু তুমি প্রায় 350-400 কেজি। এই যে বেশি ওজন, এদের সাইজ যে অনেক বড়, এই বড় হওয়ার কারণে ওর কিন্তু তোমার অপেক্ষাকৃত 200 কেজির তুলনায় 300 কেজি ওজনের একটি গাভীর জন্য বেশি মেনটেনেন্স এনার্জি প্রয়োজন হয়, তাই না? আচ্ছা, তো আমি প্রসঙ্গক্রমে কথা বললাম, রিসেন্টলি আমার এরই মাথায় এসছে। তো এই গাভীগুলোকে যদি আমরা যথেষ্ট পরিমাণ খাবার না দেই তাহলে হবে কি, যে খাবারটা দিচ্ছি তার বড় অংশই তার মেটাবলিজমে লেগে যাচ্ছে এবং তার প্রোডাকশনের জন্য সে কিন্তু তার নিউট্রিয়েন্টসগুলো কাজে লাগাচ্ছে না। যার কারণে হয় কি, আমাদের দেশের অনেক গাভী আছে যেগুলো ক্রস ব্রেড, ছোট
খামারিরা লালন পালন করছে, যে খামারিরা দেশি গাভী পালতে অভ্যস্ত এবং সেইভাবেই পালছে, তারা কিন্তু লুজার হচ্ছে। তাদের যে গাভীগুলো বড় বড় সাইজের যে গাভীগুলো, সেগুলো কিন্তু আসলে অ্যাসেট না হয়ে তাদের লায়াবিলিটিস হচ্ছে। কিন্তু যদি যদি তারা প্রোডাকশন করাতে পারতো, 20 লিটার 25 লিটার দুধ ওই গাভী থেকে পাইতো, তাহলে কিন্তু লাভবান লাভবান হতো। যাক, তোমরা অ্যাটলিস্ট ওই ওই দিকটাতে কিছুটা ওই আমি অ্যাপ্লাইড কথা বললাম, বাট তোমরা প্রেজেন্টেশনের শেষের দিকে মেটাবলিক বডি ওয়েটের প্রসঙ্গটা যেভাবে বলেছো, আম, এটি যথেষ্ট সুন্দর বলেছো। এবং আম, প্রতিটা জিনিসই একটা আহ, মানে ইয়ে থাকে, ধরো অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার থাকে। ধরো আমাদের যে আঙ্গুলগুলো হয়, হাতের আঙ্গুলগুলো দেখো পাঁচটা পাঁচ রঙের, তাই না? এটা কেমন করে হয়েছে, কখন করেছে, আল্লাহ করেছে, কিভাবে করেছে, এটি আমরা কিন্তু জানি না, তাই না? কিন্তু পাঁচটা আঙ্গুলের সাইজ 5 টাকা হওয়ার কারণে আমরা সহজে কোনো কিছু ধরতে পারি। এটি একটা সুন্দর মেকানিজম, একটা আর্কিটেকচারাল একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। ঠিক এই রকমের মেটাবলিজমের মধ্যেও দেখো কেমন চমৎকার একটা মেকানিজম রয়ে গেছে না? তোমরা ইকুয়েশন দিয়ে কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছো, ক্যালকুলেটর ব্যবহার করে বুঝিয়ে দিয়েছো। এবং মেটাবলিজমের যে কতটুকু অংশ মেটাবলিজম হয়, সারফেস এরিয়ার সাথে চমৎকার একটা রিলেশনশিপ কিভাবে সায়েন্টিস্টরা বের করেছে, তাই না? এই যে সারফেস এরিয়ার সাথে অ্যাডাপ্টেশন, অর্থাৎ সরি সরি এই যে সারফেস এরিয়া বেশি মানে হচ্ছে রিলেটিভ সারফেস এরিয়া বডির সাথে, হ্যাঁ, বেশি মানেই হচ্ছে সে বেশি পরিমাণ এনার্জি হিট আকারে লস করবে। তাহলে হিট আকারে যদি এনার্জি লস করতেই হয় বডি থেকে, তাহলে সে কে প্রোডাকশন করবে? অবশ্যই এমন এমন কিছু সেল প্রয়োজন হবে যেগুলো মেটাবলিজম করে, তাই না? দেখো কত সুন্দরভাবে এটি লিঙ্কড, যে সারফেস এরিয়া যখন রিলেটিভলি বেশি হয়, অর্থাৎ ছোট অ্যানিমেলের সারফেস এরিয়া বেশি বডি ওয়েটের তুলনায়, তাই না? তাহলে তার বেশি হিট লস হবে, এবং বেশি হিট লস হলেই অটোমেটিক্যালি তার প্রয়োজন হবে বেশি পরিমাণ মেটাবলিজম। এবং মেটাবলিজম হওয়ার জন্য তার অবশ্যই সেলের পরিমাণ সেরকমের মেটাবলিজম হওয়ার জন্য সেল লাগবে। তাহলে দেখো কত চমৎকারভাবে একটা রিলেশনশিপটা টানা হয়েছে সারফেস এরিয়ার সাথে। সায়েন্টিস্টরা এগুলো চিন্তা ভাবনা করে বের করেছে, এবং ঠিক ওই যে আমার হাতের আঙুলের মতো অবস্থা, কি চমৎকারভাবে অ্যাডপ্ট করা এই বিষয়গুলো, তাই না? তো যাই হোক, এখন তোমাদের অসংখ্য ধন্যবাদ এই চমৎকার প্রেজেন্টেশনের জন্য, এবং আমি মনে করি এই প্রেজেন্টেশনগুলো তোমাদের কাজে লাগবে পরবর্তী সময়ে। আমাকে তোমরা এই এই প্রেজেন্টেশনটা আমাকে পাঠিয়ে দিতে পারবা ইমেল করে? হুম। এবং আগের দিন যে ক্লাস করেছিল ওই যে দুজন প্রেজেন্টেশন দিয়েছিল, ওরাও একটু পাঠিয়ে দেবে আমাকে। জি স্যার, আপনার ঠিক কাছে আছে। আগে মেল করে দিচ্ছি স্যার। হ্যাঁ, আগেরটা পাঠাবা, এইটাও পাঠিয়ে দেবে আমাকে। ওকে স্যার, দুটোই পাঠিয়ে ঠিক দিচ্ছি। আছে, ঠিক আছে, পাঠিয়ে দাও। তাহলে স্যার আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, দাও, অফ করে দাও। আচ্ছা, এবার আমরা একটু গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা যাই। তোমাদের এই স্ক্রিনগুলো আমাকে তোমার একটা ছবি এঁকেছিলে, তাই না সবাই? জি স্যার। গতদিন এঁকেছিলে, এবং আমরা এখানে ছিলাম। ইনহিবিটরি ফেজে ব্রেনের সাথে সম্পর্ক রয়েছে, এটা তোমরা জানো যে ইনহিবিশন যে কোনো সময় হতে পারে। খাওয়া শুরু করার আগেও ইনহিবিট হতে পারে, তাই না? তুমি খাইতে যাচ্ছ না, এতক্ষণ ক্ষুধা ছিল, হঠাৎ করে তোমার ক্ষুধা নাই, তাই না? সেটি কিন্তু ব্রেনের ক্ষেত্রে তুমি অনেক ভালো ভালো খাবারের কথা শুনলে যেমন ভালো লাগবে, তোমার স্টিমুলেট হবে। কিন্তু তুমি যদি ওই দুর্গন্ধযুক্ত খাবারের কথা শুনো, তাহলে কিন্তু তোমার ইনহিবিট হতেই পারে। কিংবা অন্য ধরনের ইমোশনাল ব্যাপার থাকে, সেগুলো তোমাকে ইনহিবিট করতে পারে, যেগুলো তোমার ব্রেনের সাথে সম্পৃক্ত। এরপরে আমরা বলেছিলাম যে তোমার স্টোমাক, সরি, মাঝখানে ঠান্ডা লেগে আমার গলা টলা বসে গেছে একটু। এরপরে তোমার হচ্ছে যে স্টোমাকের ক্ষেত্রে এক্সেস অ্যাসিডিটি হলে
অর্থাৎ অ্যাসিড যদি বেশি প্রোডাকশন হয়ে থাকে তাহলে সেটি হতে পারে। এবং খাদ্য গ্রহণরত অবস্থায় আবার তুমি ইমোশনালি যে আপসেট হয়ে যাও, হঠাৎ করে কোনো দুঃসংবাদ পাচ্ছ কিংবা অন্য কোনো কথা, সেটি তোমাকে স্টোমাকে ইম্পালস দেবে যে তুমি না আর আর খেতে পারছো না, বন্ধ হয়ে গেল। এর বাইরে যেটা রয়েছে স্টোমাকেরই কিছু বিষয় রয়েছে, ডিস্টেনশন অফ ডিউডেনাম, প্রেজেন্স অফ ফ্যাটি অ্যাসিড, তারপরে হাইপারটনিক কাইম অ্যান্ড ইরিটেন্টস ইন দ্য ডিউডেনাম। এই যে বিষয়গুলো, অর্থাৎ তুমি যদি পেট ভরে যায়, মানে তোমার ডিউডেনাম ফুলে যাচ্ছে, মানে ডিউডেনামে যখন হচ্ছে মানে স্টোমাক থেকে ডিউডেনামে যখন খাবার যাচ্ছে এবং এই ডিউডেনামটা হচ্ছে যে স্ফীত হচ্ছে চাপে, সেই চাপে স্ফীত হওয়ার কারণে সেই ইম্পালসটা চলে যাবে ব্রেনে, খাবার তোমার খাওয়া বন্ধ হওয়া শুরু করবে। এছাড়াও বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড, তারপরে তোমার তোমার তুমি যে কাইম যেটা খাচ্ছ, খাওয়ার পরে যেটি তোমার ব্লাস ফর্মে যেটি খাচ্ছ, সেটি যে কাইম বলতে ইনজেস্টটা যেটা বোঝাচ্ছে, যেটি খুব ভেজা ভেজা ইনজেস্টটা, এটি যদি তোমার ডিউডেনামে যায় তখন কিন্তু খাওয়াটা বন্ধ হয়ে যায়। আমি তোমাদের আগেও বলেছিলাম যে তোমার চিন্তা করে দেখো যে তোমরা যদি স্লোলি খাও বাসায়, দেখবা যে স্লো খেলে দেখবো যে একসময় তোমার খেতে খেতে এবং বেশি খেতে পারছো না। অর্থাৎ আমরা যখন কখনো বলি যে আস্তে আস্তে খান, আস্তে আস্তে খেলে কিন্তু বেশি খেতে পারো না, এটা আমরা হয়তো এমনি বলি যে ভাই আস্তে আস্তে খান, মেহমানদেরকে বলি না, নিজের বাসা মনে করে খান, কিন্তু সেটি বললেও আসলে আস্তে আস্তে খেলে সে বেশি খেতে পারে না। কারণ হচ্ছে যখনই স্টোমাকে যাই থাকুক না কেন, যদি অল্প পরিমাণ খাবারও থাকে, সেটা যদি ডিউডেনামে যায় এবং ডিউডেনামে যদি এরকম হাইপারটনিক কাইম হিসেবে যায়, তাহলে দেখা যাবে সেখানে অটোমেটিকলি সেটি খাবার গ্রহণ বন্ধ হয়ে যায়। শাহাদাত হোসেন কেমন কি? আচ্ছা, তারপরে সেফালিক ফেজ, এই বিষয়গুলো এই যে আমরা যে কথাগুলো আগেও বলেছি, সেই কথাগুলোই একটু এলাবোরেট ফর্মে দেওয়া আছে। এই যে আমরা এখানে যা দেখিয়েছি, এখানে যে তোমার স্টিমুলেটরি ইভেন্টস, তারপরে ইনহিবিটরি ইভেন্টস, সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, ইন্টেস্টিনাল ফেজ যে বলা আছে, সেগুলোকে একটু এলাবোরেট করে দেওয়া আছে। তোমরা এটি পড়লেই বুঝতে পারবা যে টেস্ট অ্যান্ড স্মেল অ্যান্ড থট হাইপোথ্যালামাসে যায়, হাইপোথ্যালামাস থেকে মেডুলা অবলিঙ্গেটা হয়ে এটা গ্যাস্ট্রিন সিক্রেশন করে, এবং গ্যাস্ট্রিন সিক্রেশন করলে সেই গ্যাস্ট্রিন আবার তোমার অ্যাসিড এবং পেপসিন সিক্রেশনে সাহায্য করে, সেই অ্যাসিড এবং পেপসিন সেটি আবার সাহায্য করে গ্যাস্ট্রিন সিক্রেশনে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এবং এটি কিন্তু সবসময় যদি স্টোমাক যদি কোনো কারণে অ্যাক্টিভ না থাকে লম্বা সময় ধরে, তাহলে সেখানে কিন্তু ইনডাইজেশন তৈরি হয়, কারণ HCl ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গ্যাস্ট্রিক সেক্রেশন। তো এটি যদি না থাকে, একসময় বন্ধ হয়ে যায়, তাহলেও তোমার এই হরমোনাল মানে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয় এবং ইনডাইজেশন হয়। সো এইটি একটা ধারাবাহিক প্রক্রিয়া, তোমার বায়োলজিক্যাল রিদমের সাথে এটা একটা চমৎকার সম্পর্ক রয়েছে। এই বায়োলজিক্যাল রিদম ব্রেক হলে তোমার ডাইজেশন মানে ইনডাইজেশন হবে, বা তোমার 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 অস্বাভাবিক খাওয়া দাওয়া অনীহা বা বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়। গ্যাস্ট্রিক ফেজের বিষয়টা ওই যে একই জিনিস, ডিস্টেনশন অ্যান্ড আদার যে সমস্ত লোকাল রিফ্লেক্স যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে যে আমরা যে অলরেডি যেটা বলেছি এটি হয়, এবং এটির সাথে কিন্তু তোমার আবার কিছু ইনফরমেশন ব্রেনে যায়। ইন্টেস্টাইনাল ফেজ, অর্থাৎ দেখো লক্ষ্য করো যে আমরা পিএইচ যদি অনেক মানে লো পিএইচ এর বলাস যদি তোমার ডিউডেনামে প্রবেশ করে, তখন সেটি কিন্তু সেই ইম্পালসটা ব্রেনে যায় এবং ব্রেন তোমাকে খাবার খেতে বাধা দেয়। Regulation of gastric emptying. Gastric emptying is regulated by the neural enterogastric reflex hormonal mechanism. This mechanism inhibit gastric secretions and duodenal filling. অর্থাৎ ফার্দার এদিকে যখন তোমার ধরো এমপ্টিং শুরু হবে, অর্থাৎ
অর্থাৎ স্টোমাক থেকে এখন তোমাদের হ্যালো হ্যালো রেগুলেশন অফ গ্যাস্ট্রিক এমপ্টিং। তোমার ধরো আমরা তুমি খেয়াল করেছো যে আমরা অনেকে ইয়েতে দেখবা যে জিওগ্রাফি চ্যানেলে যে কিছু কিছু মানুষ আছে যারা অনেক খায়, খেতেই থাকে, মানে এই মোটা মানুষ আছে না, দেখে না অ্যাবনর্মাল বডি ওয়েট, এরা কিন্তু এদের এদের যে কিন্তু এই তোমার ইনহিবিটরি ফেজটা তারা তাদের নাই, অর্থাৎ তারা ইনহিবিটরি ফেজ হওয়ার জন্য যে ইম্পালস তার ব্যাক করতে হবে ব্রেইনে, যে আর খাবার খাওয়া বন্ধ করে দাও, আর খাবার খাওয়া উচিত নয়, বা তোমার এই সেই ইম্পালসটা তার ব্রেইনে যায় না বিধায় করে সে শুধু খেতেই থাকে এবং সেটি একটা প্রবলেম। রেগুলেশন অফ গ্যাস্ট্রিক এমপ্টিং এটি হচ্ছে যে যে তোমার তোমার স্টোমাক সেটা যে এমপ্টি হবে সেই বিষয়টা রেগুলেট করা। দিস মেকানিজমস ইনহিবিট গ্যাস্ট্রিক সিক্রেশন অ্যান্ড ডিউটেরিনাল ফিলিং, এবং এবং ওই ফেজে তোমার দেখো ফার্দার তুমি এখন কি মনে করো খাবার আছে বলেই প্রবেশ করার সাথে সাথে কিন্তু এই সিএলটা উৎপাদন শুরু হচ্ছে, কিন্তু এটি কি ধারাবাহিকভাবে হতে থাকবে, সবসময় কি হতে থাকবে? যখন এটি স্টোমাক খালি হয়ে যাবে তখনই কি হতে থাকবে? ও হবে না। কিন্তু এই যে বিষয়টা যে তার স্টোমাক এমটি হওয়ার সাথে সাথে সে ব্যাক এই ইম্পালসটা কিন্তু চলে যায় যে ইউ নো ডোন্ট ইট ফার্দার এসিএল। হ্যাঁ, কার্বোহাইড্রেট রিচ কাইম কুইকলি মুভস থ্রু দ্য ডিউড্রাম, সেটির মাধ্যমে এমটিংটা তোমাকে ইয়ে করে। ফ্যাট রাদার দেন কাইম ইজ ডাইজেস্টেড মোর স্লোলি causing food to remain in the stomach longer. তুমি এই যে ফ্যাটি তোমার ফ্যাটি যে সাবস্টেন্স থাকে, অর্থাৎ তুমি ফ্যাটি সাবস্টেন্স খাও তাহলে সেটি কিন্তু তোমার এমটিংটা স্লোলি হয়। কার্বোহাইড্রেট রিচ যদি হয় তাহলে এটা বেশি হয়, অর্থাৎ খুব দ্রুত তোমার পাস হয় এবং সেটি খুব দ্রুত স্টোমাক এমটিংকে এনহ্যান্স করে। আর যদি ফ্যাট থাকে তাহলে স্টোমাক এমটিংটা স্লো হয়। তুমি লক্ষ্য করবা যে ফ্যাটি খাবার বেশি খেলে তখন তোমার এটি থেকে যায় বিকেল পর্যন্ত বা মানে লম্বা সময় ধরে থেকে যায়, এবং এটি তোমাকে মানে ফার্দার ক্ষুধা তৈরি করতে সাহায্য করবে না। কিন্তু তুমি যদি কার্বোহাইড্রেট বেসড খাবার খাও দেখবে খুব দ্রুত তোমার ক্ষুধা লাগতেছে। খেয়াল করে দেখো, ফ্যাটি খাবার খেলে কম ক্ষুধা লাগে বা স্লোলি ক্ষুধা লাগে, এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে কিন্তু বেশি ক্ষুধা লাগে। রেগুলেশন অফ গ্যাস্ট্রিক এমটিং, এটি দয়া করে একটু তোমরা আঁকবা আজকের। স্যার আমাদের এরপরে ক্লাস ছিল 10 হবে তো? আচ্ছা, ওটা কার ক্লাস? এরপরে পোল্ট্রি সায়েন্স। আচ্ছা, তার জন্য তো ছেড়ে দিতেই হবে, তাই না? ঠিক আছে, তোমার তাড়াতাড়ি করে আমাকে একটু ই করো, তোমাদের ছবিগুলো তোলো ঝটপট, অন করো প্লিজ 2 মিনিটের মধ্যে।